শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন, এটা সবাই জানে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তার অনুপস্থিতির মধ্যেই কি অন্য কোনো বড় খেলা তৈরি হচ্ছিল? বিশেষ করে তারেক রহমান যখন দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তিনি যে ভেতরে ভেতরে এক ভয়ঙ্কর এবং সুপরিকল্পিত মাস্টার প্ল্যান সাজাচ্ছিলেন, তা কি কেউ তখন বুঝতে পেরেছিলেন? হয়তো না, কারণ পুরো ঘটনাটি এমনভাবে সাজানো হয়েছে যেন সব কিছুই আইনের পথে ঘটেছে, অথচ ফলাফল একেবারে রাজনৈতিক ভূমিকম্পের মতো। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরব কিভাবে অত্যন্ত কৌশলী এবং হিসেবি পদ্ধতিতে সম্পূর্ণ আইনি কাঠামোর ভেতর থেকেই শেখ হাসিনা এবং তার দলের অস্তিত্বকে বাংলাদেশ থেকে চিরতরে মুছে ফেলার এক গোপন পরিকল্পনা বাস্তবায়ন করা হলো। আর এটি কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘ সময় ধরে গড়ে ওঠা এক সুগভীর কৌশলের ফল। দীর্ঘ 17 বছর সময় কম নয়। এই পুরো সময় জুড়ে দেশের বাইরে অবস্থান করলেও তারেক রহমান যে শুধুই নীরব দর্শক ছিলেন না, বরং প্রতিটি পদক্ষেপ হিসেব করে এগিয়েছেন, তা এখন পরিষ্কার হয়ে যাচ্ছে। দেশে ফেরা মাত্র 2 দিনের মধ্যেই এক বিশাল জনসভায় দাঁড়িয়ে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন তার একটি প্ল্যান আছে। সেই সময় অনেকেই বিষয়টি গুরুত্ব দেননি। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিশাল জয়লাভ করে যখন তিনি প্রধানমন্ত্রীর আসনে বসেন, তখন যেন সেই অজানা পরিকল্পনার পর্দা ধীরে ধীরে সরে যেতে শুরু করে। সবাই বুঝতে পারল এটি কোনো সাধারণ রাজনৈতিক চাল নয়, বরং অনেক আগেই সাজানো এক তুরুপের তাস। তিনি এমনভাবে পুরো খেলার ছক তৈরি করেছিলেন, যেখানে সংসদে মিলিত সরকারের প্রতিষ্ঠা পাওয়ার পর তাকে আর কোনো ভোটের জটিল খেলায় নামতে হয়নি, বরং তিনি অপেক্ষা করেছেন সঠিক সময়ের জন্য। বিশেষ করে জুলাই মাসের ঘটনাগুলো নিয়ে যখন চারদিকে আলোচনা, বিতর্ক আর সমালোচনার ঝড় বইছিল, তখন তিনি একেবারে নীরবে থেকেছেন। বাইরে যতই শব্দ হোক, ভেতরে ভেতরে তিনি তার মূল কাজটি নিঃশব্দে শেষ করার পথে এগিয়েছেন। শেখ হাসিনা দেশ ছাড়ার পর যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে, তারা একটি প্রশাসনিক আদেশ জারি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘোষণা করেছিল। তখন অনেকেই ভেবেছিল এটি হয়তো সামরিক বা রাজনৈতিক চাপের অংশ, কিন্তু এখানেই ছিল আসল খেলার শুরু। তারেক রহমান খুব ভালো করেই বুঝেছিলেন, শুধু একটি কাগজের নিষেধাজ্ঞা জারি করে দিলেই তা স্থায়ী হবে না, সময়ের সাথে সেটি বাতিলও হয়ে যেতে পারে। তাই তিনি কোনো ধরনের আগাম ঘোষণা বা হইচই না করেই সেই প্রশাসনিক আদেশটিকে নতুন সংসদে এনে একটি স্থায়ী আইনে পরিণত করেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই কাজটি তিনি এমন নিখুঁতভাবে করেছেন যে অনেকেই বুঝতেই পারেনি কখন এবং কিভাবে পুরো বিষয়টি ঘটল। একদম সবার চোখের সামনে দিয়েই যেন একটি বড় রাজনৈতিক দলকে চিরতরে শেষ করে দেওয়ার পথ তৈরি হয়ে গেল। এই চালটি ছিল শুধু একটি আইন পাশ করানো নয়, এটি ছিল বহু বছরের হিসেব নিকেশের এক কঠিন সমাপ্তি, যেন আগের সব দেনা পাওনা হিসেব একসাথে মিটিয়ে ফেলার এক চূড়ান্ত পদক্ষেপ। আর এত দ্রুত, এত নিঃশব্দে এমন একটি বাজিমাত করা, তা সত্যিই অনেকের জন্য অবাক করার মতো। এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে এক নতুন বাস্তবতা তৈরি হতে শুরু করেছে। আগে যারা বড় বড় কথা বলতেন, তারা এখন অনেকেই নীরব, কারণ তারা বুঝতে পারছেন খেলার নিয়মটাই বদলে গেছে এবং এই নতুন নিয়মে টিকে থাকতে হলে আগের মতো করে আর রাজনীতি করা সম্ভব নয়। তারেক রহমানের এই নীরব কিন্তু ভয়ঙ্কর কৌশলের ফলাফল খুব দ্রুতই চোখে পড়তে শুরু করে। যখন সংসদে সন্ত্রাস বিরোধী নামের কঠোর আইনটি পাশ হয়ে গেল, তখন চারদিকে যেন এক অদৃশ্য আতঙ্ক ছড়িয়ে পড়ল। আগ পর্যন্ত অনেকেই ভাবছিল আওয়ামী লীগ হয়তো কিছুদিন রাজনীতির বাইরে থাকবে, তারপর আবার ফিরে আসবে। কিন্তু এই আইনের মাধ্যমে বিষয়টি আর গুজব বা ধারণার মধ্যেই সীমাবদ্ধ থাকলো না, এটি পরিণত হলো একেবারে বাস্তব এবং ভয়ঙ্কর পরিস্থিতিতে। সবথেকে চমকে দেওয়ার মতো বিষয় হলো, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে নিয়মটি জারি করা হয়েছিল, সেটিকে একদম হুবহু রেখে নতুন সংসদে আইন হিসেবে পাশ করা হয়েছে। এখানে কোনো পরিবর্তন, কোনো সংশোধন কিছুই করা হয়নি। ফলে বোঝাই যাচ্ছিল যে পুরো পরিকল্পনাটি আগেই তৈরি করা ছিল, শুধু সঠিক সময়ের অপেক্ষা করা হচ্ছিল। এখন প্রশ্ন হচ্ছে, এর প্রকৃত অর্থ কী? সহজ ভাষায় বললে, এখন থেকে আওয়ামী লীগের সাথে সামান্যতম সম্পৃক্ততা আইনের চোখে অপরাধ হিসেবে গণ্য হবে। আপনি যদি সরাসরি রাজনীতি নাও করেন, তবুও এই দলের হয়ে একটি কথা বললেই সেটি আপনার জন্য বড় বিপদের কারণ হতে পারে। এই আইনের শাস্তি এতটাই কঠোর যে অনেকেই তা শুনে আতঙ্কিত হয়ে পড়েছেন।
4 থেকে 14 বছর পর্যন্ত কারাদণ্ড। এটি শুধু একটি সংখ্যা নয়, বরং একটি দীর্ঘ অন্ধকার সময়, যেখানে একজন মানুষকে জীবনের গুরুত্বপূর্ণ বছরগুলো কাটাতে হতে পারে কারাগারের ভেতরে। ফলে সাধারণ মানুষের মধ্যেও ভয় তৈরি হওয়া স্বাভাবিক। এমন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে শুধু বড় বড় নেতা নয়, পাড়া মহল্লার সাধারণ কর্মী, এমনকি গ্রামের চায়ের দোকানে বসা একজন সাধারণ সমর্থকও এই আইনের আওতায় পড়ে যেতে পারেন। কেউ যদি অসাবধানতাবশত আওয়ামী লীগের নাম উচ্চারণ করে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে, এমনটাই মনে করছেন সমালোচকরা। এর ফলে সমাজে এক ধরনের অদৃশ্য চাপ তৈরি হয়েছে। মানুষ এখন নিজের মত প্রকাশ করতে ভয় পাচ্ছে। আগে যেখানে রাজনৈতিক আলোচনা ছিল নিত্যদিনের বিষয়ে, এখন সেখানে নীরবতা নেমে এসেছে। চায়ের দোকান, রাস্তার আড্ডায় কিংবা সামাজিক জামায়াত, সব জায়গাতেই যেন কথার উপরে অদৃশ্য তালা পড়ে গেছে। এই পরিস্থিতিকে অনেকেই মাকড়সার জালের সাথে তুলনা করেছেন। একবার যদি কেউ এই জালে আটকে যায়, তাহলে বের হওয়া প্রায় অসম্ভব। আইনের প্যাচ এমনভাবে তৈরি করা হয়েছে, এতে জড়িয়ে পড়লে সহজে মুক্তি পাওয়া কঠিন। ফলে সবাই এখন খুব হিসেব করে কথা বলছে, এমনকি অনেকেই সম্পূর্ণ চুপ হয়ে গেছে। এর আগে অনেকে ধারণা করেছিলেন তারেক রহমান হয়তো সরাসরি কোনো দলকে নিষিদ্ধ করার পথে হাঁটবে না, কিন্তু বাস্তবে যা ঘটল তা ছিল একেবারেই ভিন্ন। কয়েক বছর ধরে প্রস্তুতি নেওয়ার পর হঠাৎ করেই যখন এই বিলটি সংসদে তোলা হলো, তখন অনেকেই বিস্মিত হয়ে পড়েন। বিশেষ করে জামাতে ইসলামের শীর্ষ নেতা শফিকুর রহমান এই ঘটনায় বেশ অস্বস্তিতে পড়ে যান। তিনি অভিযোগ করেন, এই বিশাল আইনি বিলটি তাদের হাতে মাত্র 3 থেকে 4 মিনিট আগে দেয়া হয়েছে। এত কম সময়ের মধ্যে এত বড় একটি আইনের খুঁটিনাটি বোঝা যে অসম্ভব, তা তিনি স্পষ্টভাবে জানান। এই ঘটনাটি আরও একটি বিষয় স্পষ্ট পরিষ্কার করে দেয়, পুরো প্রক্রিয়াটি অত্যন্ত দ্রুত ও পরিকল্পিতভাবে সম্পন্ন করা হয়েছে, যেন কেউ সময় নিয়ে প্রতিক্রিয়া জানানোর সুযোগই না পায়। এটি ছিল এক ধরনের হঠাৎ আঘাত, যা প্রতিপক্ষকে সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় ফেলে দেয়। অনেকে মনে করেছেন এর পেছনে আরও বড় একটি কৌশল কাজ করেছে। এর মূল লক্ষ্য হতে পারে আগামী কয়েক বছর ধরে আওয়ামী লীগ নেতাকর্মীদের আইনি জটিলতায় আটকে রাখা, যাতে তারা রাজনৈতিক মাঠে সক্রিয় হতে না পারে এবং সময় কাটাতে হয় আদালতের বারান্দায় বারান্দায়। অর্থাৎ একদিকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করা, অন্যদিকে আইনি লড়াইয়ে ব্যস্ত রাখা, এই দুই দিক থেকেই চাপ সৃষ্টি করা হচ্ছে। আর ঠিক এই সুযোগে রাজনৈতিক মাঠকে ফাঁকা করে নিজের অবস্থান আরও শক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এই ফাঁকা রাজনৈতিক মাঠকে কাজে লাগিয়েই পরবর্তী পরিকল্পনার দিকেও এগিয়ে যাওয়া হচ্ছে, এমনটাই মনে করছেন অনেক পর্যবেক্ষক। ধারণা করা হচ্ছে আগামী 5 বছরকে সামনে রেখে এমন একটি সমীকরণ তৈরি করা হচ্ছে, যেখানে রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য নতুন করে সাজানো হবে। এই সময়টাতে একদিকে প্রতিপক্ষকে আইনি জটিলতায় ব্যস্ত রাখা, অন্যদিকে নিজেদের অবস্থান শক্ত করা, দুটোই একসাথে চলবে। বিশ্লেষকদের মতে এই সময়ের মধ্যে নির্দিষ্ট কিছু রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে একটি সমন্বিত শক্তি তৈরি করার চিন্তাও থাকতে পারে। বিশেষ করে মাঠ পর্যায়ের সংগঠন শক্তিশালী করা, ভোট ব্যাংক পুনর্গঠন করা এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ আরও সুসংহত করার মতো বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে পুরো দেশ জুড়ে এক নতুন ধরনের রাজনৈতিক বাস্তবতা গড়ে উঠতে শুরু করেছে। তবে এই আইন পাশ করার পর শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও নাড়াচাড়া শুরু হয়েছে। বিভিন্ন মহল থেকে এই আইনের ভিত্তি, যৌক্তিকতা, এর প্রভাব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। বিশেষ করে মানবাধিকারের মতো মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক বহুতত্ত্ববাদ, এই বিষয়গুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। অনেকেই মনে করছেন আন্তর্জাতিক চাপ তৈরি হওয়াটা অপ্রত্যাশিত নয়, কারণ একটি বড় রাজনৈতিক দলকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার মতো সিদ্ধান্ত সবসময় বিতর্ক তৈরি করে। কিন্তু প্রশ্ন হলো, এই চাপকে কি সত্যিই ভয় পাচ্ছে সরকার, নাকি এটিকেও তারা তাদের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে ব্যবহার করছে? ধারণা করা হচ্ছে বিষয়টি এখানেই আরও গভীর। হয়তো শুরু থেকেই এমন একটি পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হয়েছে, যেখানে পুরো বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতে গড়ায়। স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো, এটি হতে পারে এই কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে একদিকে আইনের বৈধতা নিশ্চিত করা, অন্যদিকে আন্তর্জাতিক মহলের সমালোচনাকে একটি কাঠামোর মধ্যে আনা, দুটোই সম্ভবত হতে পারে।
অনেকেই এটিকে এক ধরনের আইনি ফাঁদ হিসেবে দেখছেন, যেখানে একবার ঢুকে পড়লে বের হওয়া কঠিন। ইতিহাস বলছে এমন কৌশল নতুন নয়। অতীতেও বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করার জন্য আইনি পথ ব্যবহার করা হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে যেভাবে পরিকল্পনা সাজানো হয়েছে তা অনেকের কাছেই নতুন এবং ব্যতিক্রমী বলে মনে হচ্ছে। তবে রাজনীতির একটা অদ্ভুত নিয়ম আছে, এখানে কিছুই স্থায়ী নয়। আজ যিনি ক্ষমতায়, কাল তিনি ক্ষমতার বাইরে চলে যেতে পারেন, আর যিনি আজ দুর্বল তিনি হয়তো আগামী দিনে শক্তিশালী হয়ে ফিরে আসতে পারেন। এই চক্র বারবার এই ইতিহাসে দেখা গেছে। তাই এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটিকে চূড়ান্ত বলে ধরে নেয়ার সুযোগ নেই। যদি ভবিষ্যতে কোনোভাবে রাজনৈতিক পালাবদল ঘটে তাহলে এই একই আইনে ব্যবহার উল্টো দিকেও হতে পারে। অর্থাৎ আজ যে আইন দিয়ে একটি দলকে কোণঠাসা করা হচ্ছে, কাল সেই আইনেই অন্য দলের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে। এই সম্ভাবনাটি অনেকের মনে ভয় তৈরি করেছে, কারণ এতে করে রাজনীতির একটি প্রতিশোধমূলক চক্রে ঢুকে পড়ে যেতে পারে, যেখানে এক দল আরেক দলকে একইভাবে দমন করার চেষ্টা করবে। ফলে দীর্ঘমেয়াদে একটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এটি কি স্থায়ী পরিবর্তনের শুরু নাকি সামরিক এক রাজনৈতিক কৌশল, তার উত্তর সময়ই বলে দেবে। রাজনীতি আসলে অনেকটা সাপলুডু খেলার মতো, কখন কে উপরে উঠবে আর কখন কে নিচে নামবে তা আগে থেকে বলা কঠিন। তাই এত বড় একটি চাল চালার পর ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। মিটফোর্ডের সামনে একটা লোককে আপনাদের মনে আছে পাথর দিয়ে আপনার মাথায় আঘাত করে তারপর একজনকে মারা হলো, বলা হলো যে চাঁদাবাজি নিয়ে তারপর করা হয়েছে। ওইটা নিয়ে আমি একটা ওই ঘটনাটা নিয়ে আলাদা একটা ভিডিও করেছিলাম। সেই ছেলেটা হচ্ছে আওয়ামী লীগের এবং ছাত্রলীগের সাথে তার ছিল, সে এই বিএনপির সাথে এসে বিএনপির একটা গ্রুপের সাথে মিলে সে কাজটা করেছে। সেখানেও দিয়েছে বিএনপি আপনার বিভিন্ন হাটে বাজারে বিভিন্ন জায়গায় গিয়ে তারপরে তারা চাঁদাবাজি করছে, তারা সব দখলবাজি করছে। তো আমি ওইটা নিয়ে একটা আলাদা ভিডিও করেছি যে আজকে একটা হাট, সরকারি একটা হাট, সরকারি একটা পাওয়ার, সরকারি একটা বিল, সরকারি একটা প্রতিষ্ঠান, যেসব জায়গাগুলো লিজ দেওয়া হয়, ইজারা দেওয়া হয় 5 বছর 1 বছরের জন্য, এসব প্রতিষ্ঠানগুলো যাদের হাতে ছিল সারা সব আওয়ামী লীগের লোকজন ছিল। এখন আওয়ামী লীগ সেগুলো সব থুয়ে পালিয়েছে। এখন ওই হাটটা চালাবে কারা? বিএনপির লোক চালাবে না। আমি নিজে ওইটা নিয়ে ভিডিও করেছি যে যেটা বলা হচ্ছে দখলবাজি, চাঁদাবাজি, এটা চাঁদাবাজি না, এটা দখলবাজি না। কারণ ওইখানে কাউকে না কাউকে সেই দায়িত্ব নিতে হবে। বিএনপি সেই দায়িত্ব নিয়েছে। হ্যাঁ, বিএনপির ভিতরে দলীয় কোন্দল আছে, মারামারি হয়েছে, গ্যাঞ্জাম হয়েছে, সেগুলো হচ্ছে, কিন্তু কারো না কারো তো চালাইতে হবে। ইভেন গেল কয়েকদিন আগে বিভিন্ন সিটি কর্পোরেশনে বিভিন্ন জায়গায় আপনার বিএনপি নিজেদের লোক প্রশাসক হিসেবে বসিয়েছে, ডিসি বিভিন্ন জায়গায়, চেয়ারম্যান বিভিন্ন জায়গায় বসাচ্ছে, এমনকি ভিসিগুলো বসাচ্ছে। এটা নিয়েও অনেক সমালোচনা হয়েছে, কিন্তু মানে তর্কের খাতিরে তর্ক যদি করতে বলেন অনেক কিছু বলতে পারবো, বাট যদি মানে অনেস্টলি যদি বলতে বলেন, বিএনপি এতদিন ক্ষমতায় ছিল না। এই লোকগুলো কারা? এই লোকগুলি তো আওয়ামী লীগের লোক, এরা তো জামাতের লোকও না, এরা নিরপেক্ষও না, এরা আওয়ামী লীগের লোক ছিল। অথবা ইউনূস যাদেরকে বসিয়ে দিয়ে গেছে তাদের, এবং ইউনূসের সময়ের বেশিরভাগ জায়গাতে আওয়ামী লীগকেই তারা পুনর্বাসিত করেছে, সব জায়গাতে। সেই লোকগুলোকে এখন বিএনপি বসায় রাখবে? বিএনপি সরকার ক্ষমতা, বিএনপির কোনো একটা কিছু হলে তো দায় বিএনপির উপরে যাবে, তো বিএনপি তাদের লোক বসাবে না? এমনকি বাংলাদেশ ব্যাংকে বিএনপি মনে করেছে সে ভালো করবে, সমস্যা কি? যদি নাকি এখন আরেকজনকে বসায়, সে কি মানে পীর সাহেব ছিল নাকি? সে ফেরেশতা ছিল? ইউনূস একজনকে বসিয়েছিল, এই যে মনসুর সাহেব, কি করেছে? কোন ঘটনার বিচার করেছে তারা? এই যে রিজার্ভ চুরি থেকে শুরু করে 1.5 বছর একটা সরকার সময় পেয়েছে, কম সময় না, 1.5 বছরে কি করেছে আমার বলেন? আজকে যে জুলাই সনদ নিয়ে এত কথা বলে, এই জুলাই সনদ আপনি 1.5 বছরে করেন নাই কেন? আমি অন্তত 5টা ভিডিও করেছি ডক্টর ইউনূসকে 20 বছর ক্ষমতায়, আজীবন ক্ষমতায় চাই, যতদিন চাই ততদিন ক্ষমতায় চাই, আমরা বিশ্বাস করেছিলাম। অনেকে আমার ওই ভিডিও আবার এখন মাঝে মধ্যে, ভাই আমি না, বাংলাদেশের প্রতিটা মানুষই চেয়েছে ইউনূস থাকুক, সবাই মনে করেছিলাম সে শেষ বয়সে অন্তত একটা ভালো কিছু করে যাবে, সারা জীবন মানুষ তাকে মনে রাখবে। আজকে মান সম্মান কোথায় আছে ডক্টর ইউনূস? আপনি এবং আপনার উপদেষ্টারা, আল্লাহ যদি বাঁচায় রাখে এই বাংলাদেশে, দেখবো আপনাদের অবস্থান কি। কোনো জায়গায় কোনো কিছু করে নাই ডক্টর ইউনূস। এই যে জুলাই সনদ যেটাকে আমরা এখন বলি না, আমি খুব বেশি মাতামাতি এটা নিয়ে করি না। কেন করি না জানেন?
এটা জুলাই সনদ। আমি সংবিধান ছুঁড়ে ফেলতে চাই, কিন্তু জুলাই সনদ আমি চাই না। এটা ইউনুস সনদ। ইউনুসকে এই বিভিন্ন তার যারা পিতামাতা আছেন না, তার কিছু পিতামাতা আছেন, সেই পিতামাতারা যারা তাকে পরিচালনা করে, তারা বাংলাদেশে এই যে LGBTQ আছে না, গে, তারপরে সমকামী টমকামী, এগুলো বাংলাদেশে আজকে 55 বছরে যতটা আপনার হয়েছে, মানে এটাকে প্রমোট করা হয়েছে, ডক্টর ইউনুস তার দ্বিগুণ প্রমোট করে গিয়েছেন। এই গেল বছর রোকেয়া, বেগম রোকেয়া, এটা ছিল হইলো এই যে নাম কি, তসলিমা নাসরিনদের পূর্বসূরি। ওরাই ওই ন্যাংটা এই ইয়েগুলি, এই যে জাউরামিগুলি যত আছে, যে নাস্তিকতাবাদ, ইসলাম বিদ্বেষী, এগুলো এই বেগম রোকেয়ারা শিখিয়ে গিয়েছে। এই ভাতার ছাড়া মহিলা আপনার মারা গিয়েছে যেদিন, তার মৃত্যুবার্ষিকী না জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী। এনসিপির আমি একজনের কাছে শুনেছি, তাদের সবাইকে ডক্টর ইউনুস নিজে বলেছে এটা সবার ফেসবুকে পোস্ট করতে হবে, এমনকি তার দপ্তর থেকে নাকি পোস্ট লিখে দেওয়া হয়েছে। সেই পোস্ট নাহিদ, আসিফ, শারজিজ যত আছে সবাই তারা সেটা পোস্ট করেছে। কারণ কি, তাকে প্রমোট করতে হবে, সমকামিতা প্রমোট করতে হবে। এই জুলাই সনদের ভেতরে এমন কিছু জায়গা আছে, এগুলো বললে নিজের থুতু নিজের গায়ে পড়বে। এমন কিছু জায়গা আছে যেটা এই দেশকে সমকামিতা, এই বেহায়াপনা, বেলাল্লাপনার দিকে নিয়ে যাবে। এখানে খুব বেশি করি না। এনসিপি, আর এনসিপির লোক বলে ভাই আপনি আমাদের বিরুদ্ধে। এনসিপি বাবা, তোমরা কোথায় ছিলা? তোমরা নির্বাচনের আগের দিন পর্যন্ত সময় পাও নাই, কি করছো? খালি চাঁদাবাজি করছো, সময় পাও নাই। নির্বাচনের আগের দিন পর্যন্ত তোমরা জুলাই সনদে স্বাক্ষর করো নাই। কেন করো নাই? তোমার এত জুলাই সনদের পিরিতি উঠছে, তুমি কেন, কিসের জন্য করে নাই? আজকে বিএনপির দোষ দিয়া বহু সমালোচনা করলে ভাই, আল্লাহর নিয়েও সমালোচনা করে মানুষ, করে না? কিন্তু যদি নাকি আপনি আমারে সত্যি কথা বলতে বলেন, কোনো নির্বাচিত সরকার কোনোদিন এইটা করবে না যে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবো না। তোমার সময় সুযোগ দিয়েছে বাংলাদেশের মানুষ, তুমি করে যাও নাই কেন? 1.5 বছর তুমি তোমার বিশ্ববিদ্যালয়, তোমার ট্রাভেল এজেন্সি, তোমার ম্যান পাওয়ার বিজনেস সব রেজিস্ট্রেশন নিয়ে যাইতে পারলা, আর খালি জুলাই সনদটা করে যাইতে পারলা না কেন? কারণ কি? সংবিধানটা তুমি করতে পারলা না, তোমার টাকা খরচ করো নাই। তুমি বিডিআর কমিশনের করে গিয়েছো, সেখানে টাকা খরচ করলা, লোক নিয়োগ দিলা, সেটা করলা না কেন? বিচার করলা না কেন? আলেমদেরকে, প্রতিটা আলেম আল্লাহর কাছে, ওরে সারা জীবন আল্লাহর কাছে, আপনারা যতদিন জীবিত থাকেন আল্লাহর কাছে মানে এর বিচার চেয়ে যাবেন। 1.5 বছরও ক্ষমতায় ছিল এই ডক্টর ইউনুস, একজন আলেমকে ছাড়তে চায় নাই। প্রতিটা আলেমকে ডক্টর ইউনুস আর আসিফ নজরুল চেয়েছে তারা জেলখানায় থাকুক। কেন? কিসের জন্য? কিভাবে? যখন কিনা আমি তো আজকে তো ইউনুস নাই, বিএনপির যারা আছেন, বিএনপির যারা মন্ত্রী আছেন, তারা যায় আইজি প্রিজনকে যা বলবেন, ভাই আপনার ফোনটা দেন, হোয়াটসঅ্যাপে ইলিয়াসের সাথে আপনার চ্যাটিং করব, দেখব। কয়েক শত আলেমদের জামিনের ব্যাপারে জেল সুপার, আইজি প্রিজন, যেটা না হয়েছে সবশেষ আইজি প্রিজন পর্যন্ত গিয়েছি, জামিন হয়, আটকায় দেয়, এখান থেকে দেয় না, আইন মন্ত্রণালয় থেকে দেয় না, ডিজিএফআই দেয় না, ওই দেয় না। আরেক চুতিয়া হইলো এই যে এই ওয়াকারের সেনাবাহিনী, এরা একজন আলেমকে ছাড়তে চায় নাই।